কিছুক্ষণের মধ্যেই আসছে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা। গ্রাহক পর্যায়ে বাড়তে পারে 16.68%, 19.85% পাইকারিতে। জোরপূর্বক শ্রম ইস্যুতে বাংলাদেশ সহ 60 দেশের উপর বাড়তি মার্কিন ট্যারিফ আরোপের খড়গ। কূটনৈতিক উদ্যোগ গ্রহণের তাগিদ স্থানীয় উদ্যোক্তাদের। ঋণ নয়, বিনিয়োগ নির্ভরতা বাড়তে চায় সরকার, জানালেন অর্থমন্ত্রী। $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার চেষ্টা চলছে। দুর্যোগের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বেসরকারি খাতে ঋণ বিতরণ। জ্বালানির সংকটের পাশাপাশি উচ্চ সুদহার বিনিয়োগের বড় বাধা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। পাইকারিতে বিদ্যুতের দাম 19.85% হারে বাড়ানো হচ্ছে। অন্যদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 16.68%। সঞ্চালন চার্জ 23.96% বাড়াচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BIRC। গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন লাইফলাইন গ্রাহকের 15% থেকে সর্বোচ্চ 19.94% দাম বাড়ানো হয়েছে। নতুন দর বিলিং মাস জুন থেকেই কার্যকর হবে। পাইকারিতে বর্তমান দর 7.04 টাকা থেকে বাড়িয়ে গড় দাম 8.39 টাকা করা হয়েছে। অন্যদিকে সঞ্চালন খরচ গড় ইউনিট প্রতি 31 পয়সা থেকে বাড়িয়ে প্রায় 39 পয়সা করা হয়েছে। বিদ্যুতের একমাত্র সঞ্চালন কোম্পানি PGCB প্রতি ইউনিটে যথাক্রমে 30 ও 31 পয়সা থেকে বাড়িয়ে 48 ও 49 পয়সা করার আবেদন করেছিল। অন্যদিকে PDB পাইকারি পর্যায়ে ইউনিট প্রতি 1.20 টাকা থেকে 1.50 টাকা দাম বাড়ানোর আবেদন করে। দাম বৃদ্ধির আবেদনে বলা হয়েছে 2026-27 অর্থ বছরে বিদ্যুতের সম্ভাব্য উৎপাদন খরচ পড়বে প্রায় 1,43,108 কোটি টাকা। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে 12.91 টাকার মতো। সর্বশেষ 2024 সালের 29 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 8.5% বাড়ানো হয়। একই সঙ্গে পাইকারি দর 6.70 টাকা থেকে 5% বাড়িয়ে 7.04 টাকা করা হয়। পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় বাংলাদেশ সহ 60টি দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মার্চে শুরু হওয়া এক তদন্তের ফলাফলের ভিত্তিতে এ পদক্ষেপ নিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় USTR। দেশগুলোর উপর 10 থেকে 12.5% পর্যন্ত ট্যারিফের খড়গ পড়তে পারে। এই বিষয়ক শুনানি হবে আগামী মাসে। এদিকে কূটনৈতিকভাবে বিষয়টি ফয়সালা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের উদ্যোক্তারা। বলছেন, কোথায় কোথায় জবরদস্তিমূলক শ্রম চলছে তা মার্কিন প্রশাসনকে দেখাতে হবে। পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে গত মার্চে বাংলাদেশ সহ 60 দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর USTR। দেশটির ট্রেড অ্যাক্ট সেকশন 301-এর আওতায় পরিচালিত ওই তদন্তের ফলাফলের ভিত্তিতে USTR বলছে 60টি দেশ কার্যকরভাবে ফোর্সড লেবার বা জবরদস্তিমূলক শ্রমে তৈরি পণ্যের বাণিজ্য ঠেকাতে ব্যর্থ হয়েছে। এতে মার্কিন বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তৈরি হচ্ছে অসম প্রতিযোগিতা। বলা হয়, এ ধরনের পণ্য আমদানিতে কার্যকর নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়েছে 54টি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, ভিয়েতনামের মতো দেশগুলো। এছাড়া পাকিস্তান, কানাডা, মেক্সিকো সহ 6 দেশকে বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থ হিসেবে উল্লেখ করা হয়েছে। যেসব দেশ এরই মধ্যে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধের ঘোষণা বা প্রতিশ্রুতি দিয়েছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত 10% শুল্ক এবং অন্য দেশগুলোর জন্য প্রস্তাব করা হয়েছে 12.5% শুল্ক। তবে বস্ত্র ও পোশাক খাতের জন্য ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। জোরপূর্বক শ্রমের ব্যবহার নেই বাংলাদেশে, এমনটা মনে করেন BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম। বাড়তি ট্যারিফ ইস্যুটি আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছেন তিনি। তো যে অজুহাতটা দেওয়া হয়েছে জোরপূর্বক শ্রম, এইটার একটা প্রমাণ কি তারা দিতে পারবে? আমি বিনীতভাবে তাদেরকে আমি একটু অনুরোধ এবং চ্যালেঞ্জ করতে চাই যে তারা বাংলাদেশের ক্ষেত্রে অন্তত একটা উদাহরণ দেখ যে অমুক জায়গায় এই
জোরপূর্বক শ্রম আচরণ হচ্ছে বা জোরপূর্বক শ্রমিকদেরকে কাজ করানো হচ্ছে। আগামী 22 জুন পর্যন্ত সব পক্ষের মতামত গ্রহণ করবে মার্কিন সরকার। শুনানি হবে আগামী মাসে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দেশের অর্থনীতি ভঙ্গুর হলেও আসন্ন বাজেটে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সরকার। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিগত সময় লুটপাট আর অনিয়মের কারণে অর্থনীতির অবস্থা খারাপ হয়ে গেছে, তবে অর্থমন্ত্রীর প্রত্যাশা বর্তমান সরকারের প্রথম বাজেট ভালো হবে। বাজেটের সুফল যাতে প্রত্যেক নাগরিক ভোগ করতে পারেন সেই চেষ্টা করছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বিগত সময় দেশকে ঋণ নির্ভরতার দিক নিয়ে যাওয়া হয়েছিল, সেটি কমিয়ে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার। সেই সাথে $1 ট্রিলিয়ন যে অর্থনীতির দিকে যাচ্ছে সরকার, সেটা বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন অর্থমন্ত্রী। আমরা তো খুব একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছি এখন, সব দিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তো তারপরেও এই অবস্থার মধ্যে আমরা এসেছি, দায়িত্ব নিয়েছি সব। এরপরও বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়ার চেষ্টা করেছি আমরা। আশঙ্কাজনক পর্যায়ে নেমেছে বেসরকারি খাতের ঋণ বিতরণ। মার্চ শেষে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 4.72%, যা প্রায় 2 যুগের মধ্যে সর্বনিম্ন। এজন্য বিনিয়োগের জ্বালানি ও অনুকূল পরিবেশ না থাকাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। উচ্চ সুদ হার বিনিয়োগের জন্য বড় অন্তরায় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার। বন্ধ কারখানা সচল করা গেলে বেসরকারি খাতের স্থবিরতা অনেকটাই কেটে যাবে। গেল কয়েক বছর ধরে স্থবির বেসরকারি বিনিয়োগ। অবকাঠামো ও জ্বালানি সংকট আরও চাপে ফেলেছে এ খাতকে। অনুকূল পরিবেশ না থাকায় নতুন বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন অনেক উদ্যোক্তা, যার প্রভাব পড়েছে বেসরকারি খাতে ঋণ বিতরণে। একসময় বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে থাকলেও গেল কয়েক মাস ধরেই তা ঘোরাফেরা করছে 6% আশেপাশে। আর মার্চ শেষে এ খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 4.72%, যা 23 বছরের মধ্যে সর্বনিম্ন। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকট ছাড়াও বর্তমানে উচ্চ সুদহার বিনিয়োগের সবচেয়ে বড় অন্তরায়। ব্যবসা করার একটা পরিবেশ আছে কিনা, ব্যবসা করার পরিবেশের মধ্যে কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্গ কিন্তু আমার কস্ট অফ বরোয়িং কত। আপনি যদি পলিসি রেট বাড়িয়ে থাকেন, এখন আপনি দেখবেন গত সপ্তাহে এডিআর বেড়েছে, যে ব্যাংকগুলোতে লিকুইডিটি বেড়ে যাচ্ছে, মানুষ ইনভেস্টমেন্টে যাচ্ছে না। সো এই 16% 17% ইন্টারেস্ট রেটে তো কোনো নতুন ব্যবসায়ী নতুন করে টাকা নিতে চাবে না। ইনভেস্ট করব, আমার কি গ্যাস লাইন দিবে না, আমি কি সহসা বিদ্যুৎ লাইনটা পাবো না। তাইলে প্রথমেই এনার্জির কারণে আমি চিন্তা করতে পারছি না, ব্যাংকিং কারণে চিন্তা করতে পারছি না। এরপরে তৃতীয়ত হলো এখন যে বাংলাদেশে যে ট্যাক্সেশন যে পলিসি, এই পলিসিটা হচ্ছে বিনিয়োগ এবং ব্যবসার পরিপন্থী। যদিও ব্যাংকাররা বলছেন, সুদের হারই বিনিয়োগের একমাত্র প্রতিবন্ধকতা নয়, নেই বিনিয়োগের অনুকূল পরিবেশ, যে কারণে বেসরকারি খাতে ঋণের চাহিদা এখন তলানিতে। বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন অনেকে। প্রুডেন্ট বড়োয়ার কিন্তু এখন এক্সপানশন করতে চাইবে না। সেভাবে ভাই আমি যেটা আছে সেটা নিতে চাইতে পারছি না, আপনার মার্কেটে ডিমান্ড নাই। অনেক বড় বড় কোম্পানি এখন স্ট্রাগল করতেছে, আমি টাকাটা কী করবো? এখন লোক যখন টাকা দিতে আসে আমাকে টাকা নিতে হবে। তা আমি যখন নেই, আমি তখন কোথায় ইনভেস্টমেন্ট করব? টাকাটা তো আমি যদি ইনভেস্টমেন্ট না করি, রিটার্ন না পাই, আমি ওনাকে ডিপোজিট দেবো কোত্থেকে? তখন স্বাভাবিকভাবে আমি ট্রেজারি বিল বা বন্ডে ইনভেস্টমেন্ট করি, অপশন তো নাই। বাংলাদেশ ব্যাংক বলছে, বিনিয়োগ বাড়াতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রতিবন্ধকতা দূর করতে আলোচনা করা হচ্ছে উদ্যোক্তাদের সাথে। বন্ধ কলকারখানা চালু হলে বেসরকারি খাতের স্থবিরতা অনেকটাই কেটে যাবে বলেও আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। কার কী ধরনের সহযোগিতা লাগবে, আর্থিক প্রণোদনা দরকার আছে কিনা, নীতিগত সহায়তা দরকার আছে কিনা, কেউ কোনো উদ্যোক্তা হয়তো বা আছে তারা শুধু নিরাপত্তা চায়, সরকারকে সাথে ওই সমস্ত ইস্যু নিয়ে বসা হবে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একটা সুনির্দিষ্ট একটা ঘোষণা আসবে আশা করি। সেটা আসলেই এই যে স্থবির যে অবস্থা বিরাজ করছে মানে প্রাইভেট সেক্টরে, সেটা আশা করি আর থাকবে না। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা দূর হলেও মধ্যপ্রাচ্য যুদ্ধসহ বৈশ্বিক সংকটের কারণে নতুন বিনিয়োগে কিছুটা সময় নিচ্ছেন উদ্যোক্তারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
বিদ্যুতের দাম সমন্বয়ের ইস্যুতে সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BIRC। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপরে যে তেল কোম্পানিগুলির উপরে সেখানে ওই প্রশ্নটা আসছে এবং সেখান থেকে যে তথ্যটা আমরা পেয়েছি যে তাদের অনেকেরই অনেক টাকা ব্যাংকে জমা আছে, যেখান থেকে যে মুনাফাটা আসে যেটা আদার ইনকাম হিসাবে, সেখান থেকে তারা এই মুনাফাটা তারা শেয়ার করে, তা ওয়ার্কার্স পার্টিশন ফান্ড বা অন্য কোনোভাবে। বিদ্যুতে বোধহয় এটা নাই বা শুনিনি আমি। আমার নাম ফোরাবর কাকুর, আমি দৈনিক আমাদের সঙ্গে কাজ করি। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখেছি বিদ্যুৎ বিভাগ থেকে ক্যাবিনেট ডিভিশনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য যে চিঠি দেওয়া হয়েছে এবং সেইখানে যেই হারে বিদ্যুৎ বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে, এনার্জি রেগুলেটরি কমিশন প্রায় সেম বিদ্যুতের দাম বাড়িয়েছে। মানে এখন যা দেখতে পাচ্ছি, কারণ ওই চিঠির সঙ্গে যদি আমরা মিলাই, মাঝখানে একটা গণশুনানি হয়েছে এবং আমরা গণশুনানিতে উপস্থিত ছিলাম। সেখানে কিন্তু শুনানিতে অংশগ্রহণ করে অনেক মানুষ বলেছে যে আসলে কমিশনের এই যে শুনানি, এগুলি এক ধরনের মানে মঞ্চায়নের মতো। কিন্তু তারপর আমরা গণশুনানিকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে, কারণ তাও তো সেখানে গিয়ে মানুষ কথা বলতে পারে। আপনাদের এর একটা ধারাবাহিকভাবে আমরা দেখে আসতেছি, আপনারা এই বিদ্যুতের গণশুনানির পর একটা সরকার আসলে যেভাবে চায় সেইভাবেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে দেন, মানুষের গাড়ে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেন। কিন্তু কোথাও কিন্তু আপনাদের আরো অনেক নির্দেশনা থাকা উচিত। আমরা দেখতেছি যে একটা বিদ্যুতের কোম্পানি, ধরেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি, একটা পাওয়ার প্ল্যান্ট নিয়ে তাদের একটা বিশাল কোম্পানি, সেখানে বিশাল ব্যয়ভার। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আপনারা এই আদেশের মধ্যে কেন এই যে বিদ্যুতের কোম্পানি, এই যে ব্যয়ভার, এই যে প্রত্যেকবারই বলা হচ্ছে যে ভর্তুকি কমাতে, কিন্তু ভর্তুকি তো গত 15 বছর যাবত অব্যাহতভাবে বেড়ে যাচ্ছে। ভর্তুকি কমানোর কোনো ইন্টেনশন বা কোনো চেষ্টা তো বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলির নাই। এই বিষয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ। এটা ডিটেইল একটা আদেশ ইস্যু হবে, এটা তো সংক্ষিপ্ত একটা আদেশ। ডিটেইল একটা আদেশ ইস্যু হবে, যে আদেশে প্রত্যেকটা কোম্পানির প্রতি নির্দেশনা থাকবে এবং যে নির্দেশনায় ব্যয় হ্রাসের ব্যাপারে, বিশেষ করে তাদের সাধারণ যে ব্যয় আছে, পরিচালন ব্যয়, এবং এই সকল বিষয় কমানোর বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা থাকবে। এখানে মেরিট অর্ডার ডেসপাসে একটা বিষয় আমরা জানি, এটা ঠিকভাবে হচ্ছে কিনা। ক্যাপাসিটি পেমেন্টের ইস্যুটা আমরা বেশ কিছু ইস্যু এখানে উল্লেখ করে দিব। অ্যাভেলেবিলিটি ফ্যাক্টর যেটা আছে বিদ্যুৎ কেন্দ্রসমূহের, সেটার জন্য একটা অর্থ নির্ধারিত থাকে। দেন ডিপেন্ডেবল ক্যাপাসিটি, এই ইস্যুগুলো আমরা অ্যাড্রেস করবো এবং এই বিষয়গুলি আমরা সুনির্দিষ্ট নির্দেশ দিব কোম্পানিগুলিকে এবং আমরা এটা মনিটর করব। অন্তত ত্রৈমাসিক আমরা রিপোর্ট চাইব। আমার নাম মহিউদ্দিন, আমি প্রথম আলোতে কাজ করি। আমার প্রশ্ন দুইটা। একটা হচ্ছে যে এবার আমরা দেখলাম দাম বৃদ্ধির প্রস্তাবের পরে, মানে 3 তারিখ আপনি যেটা বলছেন প্রস্তাব জমা হয়েছে, আজকে 3 তারিখ, মানে 1 মাস। কমিশনের ইতিহাসে এত দ্রুততার সঙ্গে দাম বৃদ্ধির ঘোষণা আমরা এর আগে দেখি নাই। মানে এটা কি কোনো প্রেশার ছিল কিনা যে অত্যন্ত দ্রুত গতিতে এটা সমাধান করতে হবে, মারা দিতে হবে? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে দাম যে বৃদ্ধি করা হলো তার ইম্প্যাক্ট অ্যানালাইসিস, ভোক্তার উপরে যে প্রভাব পড়বে সেটা ইম্প্যাক্ট অ্যানালাইসিস করা হয়েছে কিনা? এটা তো কোনো চাপ ছিল না। জুন মাস এটা বাজেটের মাস, একটা বাজেট পেশ হবে আগামী 11 তারিখে। সো এই জিনিসটা আমাদের মাথায় ছিল যে বাজেটের আগে এটা দেওয়া ঠিক হবে। আর যেটা ইম্প্যাক্টের কথা যেটা বলছেন, যে নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয়, এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালাইসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালাইসিস, সেই ধরনের কোনো অ্যানালাইসিস করা হয় নাই, সুযোগ আছে। সকালেই রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগে থেকেই প্রস্তুত রাখা হয় আইন শৃঙ্খলা বাহিনীও। চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবি জানান সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। অভিযোগ করেন লুটপাটকারীদের হাতে ইসলামী ব্যাংক তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সমাবেশ থেকে আসে প্রতিহত করার ঘোষণা। দাবি করা হয় ব্যাংক লুটপাট এবং অর্থ
পাচারের দোসর খুরশিদ আলম, তাকে কোনো অবস্থাতেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া হবে না। আমানত সুরক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা। ব্যবধানে ইসলামী ব্যাংকের উপরে অবৈধ হস্তক্ষেপ কেন? নিঃসন্দেহে এটা অনেক সুদূর প্রসারী একটি চিন্তা এবং ষড়যন্ত্রের অংশ। ইসলামী ব্যাংকের রক্ষার জন্য আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। আস্থা, সেবা ও অগ্রগতি এই স্লোগানকে সামনে রেখে আধুনিক, উদ্ভাবনী ও গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে 25 বছর পূর্ণ করল যমুনা ব্যাংক পিএলসি। গৌরবময় পথ চলার 25 বছর পূর্তি উপলক্ষে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয় সহ দেশব্যাপী সকল শাখা ও উপশাখায় অনড়ম্বর আয়োজনে দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ বিলাল হোসেন, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যাংকের চেয়ারম্যান বেলাল হোসেন গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানান। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 35 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5441 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 9 পয়েন্ট বেড়ে 1099 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 7 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 2057 পয়েন্টে। আজ হাত বদল হয়েছে 1279 কোটি 13 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 1080 কোটি 82 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 243টি প্রতিষ্ঠানের, কমেছে 98টির, অপরিবর্তিত ছিল 49টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে মীর আখতার। প্রতিষ্ঠানটি মোট 30 কোটি 88 লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এরপরের অবস্থানে আছে একমি পেস্টিসাইডস ও সোনারগাঁও টেক্সটাইলস। চলে যাচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। সেখানে প্রধান সূচক সিএসপিআই প্রায় 104 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 15,185 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 55 পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে 41 পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ হাত বদল হয়েছে 31 কোটি 8 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 27 কোটি 19 লাখ টাকার শেয়ার। লেনদেন হয়েছে 137টি প্রতিষ্ঠানের মধ্যে, দর বেড়েছে 148টির, কমেছে 64টির, আর অপরিবর্তিত ছিল 25টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রমকে সমর্থন দিতে আইএমএফ এর কাছে নতুন সহায়তা কর্মসূচির আবেদন করেছে বাংলাদেশ। সংস্থাটির বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রোজনার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বলেন, নতুন কর্মসূচি বিবেচনার অংশ হিসেবে আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে সংস্কার পরিকল্পনা এবং নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করছেন। ব্যাংকিং খাতে দুর্বলতা এবং রাজস্ব আহরণের নিম্ন হার প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে আইএমএফ, যা দীর্ঘমেয়াদী সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে। নতুন কর্মসূচির জন্য এই আবেদন আইএমএফ এবং বাংলাদেশের মধ্যে এমন একটি কাঠামো তৈরির সুযোগ তৈরি করেছে। বাংলাদেশে একটি আইএমএফ স্টাফ মিশন পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে, যেখানে অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক চ্যালেঞ্জ মূল্যায়ন করা হবে। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।